শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। জেরিন, তুমি যেভাবে বলছিলে শুভ সকাল, আসলে শুভ না হয়ে পারে না। প্রিয় দর্শক, সুন্দর একটি সকাল শুরু হয়ে গেল এবং এই সুন্দর সকালে একজন কর্পোরেট ব্যক্তিত্ব রয়েছেন অতিথি হিসেবে। তিনি কে, এই চমৎকার মানুষটিকে আমরা পুরো অনুষ্ঠান জুড়েই আবিষ্কার করার চেষ্টা করব। শুভ সকাল, কেমন আছো? তোমার শুভ সকাল শুনেও খুব ভালো লাগছে। ভালো আছি আনিস। এখন ভালো আছো? আমি শুনছিলাম যে তুমি অসুস্থ ছিলে। আমি একটু অসুস্থ ছিলাম, তাই হয়তো আমি গত সপ্তাহে স্ক্রিনে ছিলাম না। আচ্ছা আচ্ছা, আসলে অসুস্থ হলেই বোঝা যায় যে আসলে সুস্থতা কত বড় একটা বিষয় আমাদের জন্য, তাই না? গুরুত্বপূর্ণ, একদমই। চলো আজকের এই মানুষটাকে আমরা একটু আবিষ্কার করার চেষ্টা করি। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব AHM মাওদুদ এলাহি। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার জন্ম তো নোয়াখালীতে। নোয়াখালীতে। নোয়ান্নাই ইউনিয়ন। আমি আসলে আমি খুবই দুঃখিত, বাট এই নামটা আমি প্রথম শুনেছি স্যার। কেমন ছিল স্যার শৈশব? শৈশবটা তো সবার যেমন থাকে, খুবই স্বপ্নের মতো থাকে, এবং শৈশবটা এমন ছিল যে এখনো বারবার ফিরে যেতে ইচ্ছা করে। প্রত্যেকদিন সকালে উঠে মনে হয় যে আরেকবার যদি এখন আবার শৈশবে চলে যাওয়া যেত খুবই ভালো হতো আর কি, এরকম। এবং আপনি তো ভীষণ ব্যস্ত একজন মানুষ, এবং অফ ক্যামেরায় বলছিলেন যে মনে মনে স্বপ্নে কল্পনায় প্রতিবার যেন নোয়াখালী যাই, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠে না। একদমই সত্য, সত্য খুবই। নোয়াখালীতে আসলে খুব একটা যাওয়া হয় না, যাওয়ার প্রচন্ড ইচ্ছা, বাট সময় করে কর্পোরেট ট্রেনিং, আমার যে পেশাগত ব্যস্ততা, পারিবারিক সব মিলে হয়ে ওঠে না। বাট ঠিকই আমি বলছিলাম যে প্রত্যেক ছুটির সময় ফ্যামিলি সহ মনে মনে কয়েকবার যাই নোয়াখালীতে। মনে মনে। বাহ, দারুণ। চমৎকার। স্যার, আপনার শৈশবের গল্পটি একটু শুনতে চাই। ছোটবেলায় আসলে ভীষণ দুরন্ত ছিলেন, অনেক ভাই বোনের মাঝে আপনি একেবারেই ছোট। সেই তুলনায় আসলে বাবা মার আদর ভালোবাসা বোধ একটু বেশি পেতেন, আর এই কারণে হয়তো একটু বেশি দুরন্ত ছিলেন। শুনি সেই কথা। আসলে শৈশব একদম ছোটবেলা থেকে যেটা খুব দুরন্ত ছিলাম, এটা ঠিক। তবে যেহেতু আমি অনেক বড় পরিবারের মধ্যে, সবার মধ্যে একদমই ছোট ছিলাম। 11 জন হয়তো। 11 জন ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আদর করে আমাকে সবাই মুন্না নাম ধরে ডাকতেন। অনেকে মনে করতো যে এটা বোধহয় আমার নাম। তো বড় হওয়ার পর আমি আবিষ্কার করলাম এটা আমার নাম না, এটা হচ্ছে এটা বিশেষণ, আদর করে আর কি মানুষজন বলতো। আচ্ছা আচ্ছা। তো ছোটবেলায় একদমই যখন ছোট, তখন আমি আসলে আব্বাকে হারাই। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপরে আম্মা ছিলেন, ভাই বোন যারা ছিলেন। সো আব্বা ছিল না, এটা এখনো মনে হয় না। মানে আমার বাকি যে ভাই বোনরা ছিলেন, একদম বাবা মার এবং এটা পরে গিয়ে আসলে সবসময় পূরণ করে রেখেছেন। রাইট, একদম চেষ্টা করেছেন যে ওনাদের হাত মানে মাথার উপরে সবসময় ছায়ার মতো থাকতে। এবং এখন আমরা বড় হয়েছি, ফ্যামিলির অনেকগুলো ব্যাপারে নিজে হয়তো কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, কিন্তু ওনাদের যে অভিভাবকত্ব এখনো সেভাবেই আছে। সিরিয়াস আলোচনায় চলে গেছি। তো ছোটবেলাটাই ছিল এমন, আমি অনেক সময় যখন ট্রেনিং করাতে যাই, ছেলের কথা হয় যে আপনাকে তো খুব কর্পোরেট টাইপের মনে হয়, আপনি কেমন ছিলেন? তো আমার মনে হয় যে ছোটবেলাটায় ম্যাক্সিমাম সময় মাঠেই ছিলাম। কখনো ক্রিকেট শেষ করে ফুটবল, তারপরে সন্ধ্যার দিকে আড্ডা, এবং সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরে আসার যে একটা শৃঙ্খলা মধ্যে থাকা সেটা ব্যাপার ছিল, সেটা আমরা চলে আসতাম। বাট খুব এনজয় করতাম আমরা, বিশেষ করে ক্রিকেট খেলাটা। একদম মানে ক্রিকেট খেলাটা যখন আমরা গ্রামে ছিলাম তখন জাস্ট একটু একটু করে আমরা শেখা শুরু করছি। কিন্তু আজকে এখন পর্যন্ত ক্রিকেট খেলার প্রতি আমার এত মানে মায়া, যদি সুযোগ পেতাম প্রত্যেকদিনই ক্রিকেট খেলতাম, এরকম একটা ব্যাপার। প্লেয়ার না হয়ে কর্পোরেট ব্যক্তিত্ব হয়ে গেছে। তো আমাদের বন্ধু বান্ধবরা ছিল, আমার খুব ঘনিষ্ঠ কিছু বাল্যবন্ধু ছিল, এখনো কথা হয়। ওরাও বিভিন্ন জায়গায়, USA তে আছে একজন, দুবাইতে একজন, যে যার যার জায়গায় খুব প্রতিষ্ঠিত। এখনো খুব কম কথা হয়, বাট সবাইকে ফিল করি। আন্তরিকতাটা এখনো ঠিক আছে। স্যার, নোয়াইন্না এটা কি একদমই মানে নোয়াখালীর ভেতরের দিকের গ্রাম নাকি? এটা হচ্ছে নোয়াখালী তো জেলা, এর মধ্যে মাইজদি হচ্ছে মেইন শহর। মাইজদির একটা তারপরের যে একটা গ্রাম আর কি, যেটা গ্রাম, নোয়ান্নই গ্রাম।
গ্রামের নামও নোয়ান্নই, ইউনিয়নের নামও নোয়ান্নই। আচ্ছা, এরকম আচ্ছা, একটা আচ্ছা। ব্যাপার। বাহ। সেই সময় নোয়াখালীর প্রকৃতি আসলে কেমন ছিল? আমার কাছে নোয়াখালী মানে বর্ষাকালে যে অপরূপ একটা সৌন্দর্য ফুটে ওঠে, এখন কি আসলে সেটা আছে? এখন সেভাবে তো আসলে অনেক কিছুই নেই, বাট আমরাও সেভাবে এখন আর তো যাওয়া হয় না। বাট বর্ষাকাল মানেই হচ্ছে সে সময় অনেক থই থই পানি থাকবে, আমরা বন্ধু বান্ধবরা মিলে বৃষ্টির মধ্যে অনেক ওই অ্যাগেন ফুটবল খেলবো, আবার ওই যে খাল পুকুরে ঝাপাঝাপি করব, মাছ ধরবো। সো যতভাবে আর কি সময়টাকে এনজয় করা যায় একদম। আমার মনে হয় কোনো পার্টি আমরা রেখে দেয়নি, প্রত্যেকটা পার্টি আনন্দ করেছি একটু তো আলহামদুলিল্লাহ। তাহলে জানতে চাইবো যে যেই মানুষটা এত এনজয় করেছে সে আসলে পড়াশোনায় কতটুকু আগ্রহী ছিল? এটা চমৎকার কোশ্চেন। আমার আম্মার কথা আবারও বলি। আমার আম্মার একটা, যখন আমি একটু ছোট করে পড়াশোনা করতেছিলাম, স্কুলে যাচ্ছিলাম, তো কেন জানি আমার অন্যান্য ভাই বোনরা সম্ভবত আম্মার কাছে আমার ব্যাপারে বলতেন। তো উনি ঠিক মৃত্যুর আগ পর্যন্ত যখনই যেতেন আমাকে প্রায় বলতেন যে তোর কিছু না কিছু হয়ে যাবে, আঞ্চলিক ভাষায় বলতেন। আমার আম্মা ছিল একেবারেই গ্রামের একজন মারা যেরকম হয়, তো ওনার ধারণা ছিল যে আমি কিছু না কিছু হব। বাহ। তো যখনই কোনো পরীক্ষা হইতো, এক্সাম শেষে যখন বাসায় আসতাম, কেমন হয়েছে, আমিও বড় মতো যে আম্মা ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ। বাহ। তো আল্লাহর কি মেহেরবানি, একদম শুরু থেকে আজকের এখন পর্যন্ত যখন যেখানে পরীক্ষা দেই, আম্মা এখন নাই, এখনো যখন আমি পড়াশোনা করি, আমার মনে হয় যে আম্মা দেখছেন এবং আমি যে ফার্স্ট ক্লাস পাবো ওনার বিশ্বাস, এবং সবসময় পেয়ে এসেছি কি আলহামদুলিল্লাহ। দারুণ অনুভূতি, বাহ, চমৎকার। আলহামদুলিল্লাহ। খুবই আসলে খুবই নোয়াখালীর মানুষ কি আসলে জন্মগতভাবেই ট্যালেন্ট কিনা সেটা একটু জানতে চাই। অনেকে বলে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী, সুন্দর। বাহ। বা কখন বিভাগ হচ্ছে এটাও তোমার নিশ্চয়ই শুনতে হয় আপনাকে। পক্ষপাতিত্ব কেন যেন মনে হচ্ছে আনিস। ব্যাপারটা আসলে কি, নোয়াখালীর মানুষ কিন্তু সব জায়গায় খুব একেবারেই সর্বোচ্চূড়ায় অবস্থান করে। কি মনে হয়? নোয়াখালীর মানুষের মধ্যে যেটা যে আতিথেয়তা, ধরেন আমার বাসায় গেস্ট আসলো, আমরা ফ্যামিলি নিয়ে আছি, কয়েকজন আসলো, আর কয়েকজন আসতে চাচ্ছে, আসেন। বাহ। তো আমি যেটা করি আমার বাসায়, আমাদের ঢাকাতে ফ্যামিলি আমাদের অনেক বড়, যেহেতু 11 ভাই বোন, অনেক বিশাল পরিবার। সো আমার বাসায় একবার বিশেষ করে, আমি যেহেতু সবাই ছোট, সবাই আমাকে দেখতে আসবে, সো আমরা প্রত্যেক বছরের শেষে একবার ফ্যামিলি গেট টুগেদার করি। একদম ঢাকাতে প্রায় 100 জন কখনো কখনো হয়। চমৎকার। বাহ। সবাই চেষ্টা করে যে এটাকে মানে বাৎসরিক মিলন মেলা হিসেবে নেওয়ার জন্য। আচ্ছা। সো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ নোয়াখালীর মানুষের মধ্যে এই জিনিসটা খুবই চমৎকার, আতিথেয়তা, যে ঠিক আছে যতটুকু আছে সবাই মিলে খেয়ে নিই, সবাই মিলে খেয়ে নেয়। এরকম একটা বাহ, ব্যাপার আর কি। দারুণ। এই যে মানুষটা সম্পর্কে আনিস আমরা জানছি, তার কর্মজীবনটা আসলে বিশাল বড়। আমি এখন একটু বলতে চাইবো, এবং আমি জানি বলতে শুরু করলে অনেক সময় নিতে হবে, কারণ নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। স্যার, আপনি একটু দর্শকদেরকে, পুরো সময় জুড়ে গল্পতে তো শুনবো, তবে একটু দর্শকদেরকে আগে শুনিয়ে আসতে চাই। প্লিজ। দর্শক, AHM মাওদুদ এলাহি বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস খাতের একজন অভিজ্ঞ কর্পোরেট লিডার, যিনি এক্সপোর্ট, ইম্পোর্ট, ব্যাংকিং এবং আন্তর্জাতিক ট্রেড ব্যবস্থাপনায় প্রায় 23 বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং, নিটিং, ডাইং, ওয়াশিং এবং এমব্রয়ডারি সহ RMG খাতের প্রায় সব উপখাতে তিনি কমার্শিয়াল, কাস্টমস, ব্যাংকিং এবং সাপ্লাই চেইন কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ডোরিন গ্রুপের ডিরেক্টর কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং হিসেবে বাংলাদেশ এবং দুবাইয়ের অপারেশন তদারকি করছেন, এবং বছরে প্রায় 125 মিলিয়ন মার্কিন ডলারের এক্সপোর্ট কার্যক্রম পরিচালনা করছেন। ডোরিন গ্রুপে যোগদানের আগে তিনি এলিগেন্ট গ্রুপ, থার্মাক্স গ্রুপ, দেবা লিমিটেড, MAS গ্রুপ, ক্রিয়েটিভ ডিজাইনার্স লিমিটেড এবং ভেনার্স গ্রুপে বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানে তিনি এক্সপোর্ট, ইম্পোর্ট অপারেশনস, LC ব্যবস্থাপনা, কাস্টমস, বন্ড, শিপিং, লজিস্টিক্স, প্রজেক্ট ফাইন্যান্স এবং নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে সমন্বয় কার্যক্রম পরিচালনা করেছেন। কর্পোরেট দায়িত্বের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-তে PGD-GB প্রোগ্রামের গেস্ট স্পিকার হিসেবে শিক্ষকতা করে আসছেন। তিনি এলাহি কনসালটেন্সির ফাউন্ডার এবং প্রিন্সিপাল কনসালট্যান্ট হিসেবে 8,000-এরও বেশি ম্যান পাওয়ার প্রশিক্ষণ প্রদান করেছেন, এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানে কনসালটেন্সি সেবা দিচ্ছেন। তার পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 2025 সালে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট, ইম্পোর্ট অ্যান্ড ব্যাংকিং ম্যানেজমেন্ট সম্মাননা লাভ করেন, এবং বর্তমানে PPSF বোল্ড ট্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং লিডার্স ফোরাম অব বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। চলুন দর্শক, আবারও গল্পে ফিরে যাই। স্যার, অনেক অনেক বহুল একটা জীবন, যেখানে আসলে অনেক কিছুর সঙ্গে আপনি যুক্ত হয়েছেন,
অনেক অবদান রয়েছে, অনেক স্বীকৃতি রয়েছে, সবগুলোই জানবো। আবারও একটু ফিরে যাই পেছনে। জানছিলাম পরিবারের কথা। আপনার বাবা শিক্ষক ছিলেন। শিক্ষক ছিলেন। বাবাকে আসলে ঠিক কতদিন পাওয়া হয়েছিল স্যার? আমি তখন ক্লাস 4 বা ক্লাস 5 এ পড়ি, এমন সময় আব্বা বাবার স্কুলে কি পড়াশোনা করা বাবার হয়েছিল? স্কুলে পড়াশোনা শুরু হয়েছিল। বাবা কি তখন শিক্ষক হিসেবে ছিলেন? তাহলে জীবনে ভালো স্মৃতিটার সময়ই ছিলেন। এবং স্যার স্কুল জীবনেও কিন্তু আপনি চমৎকার একজন স্টুডেন্ট ছিলেন। আপনি বিতর্কে অংশগ্রহণ করেছিলেন, বক্তৃতা নিয়ে আপনার কাজ ছিল। এই বিষয়গুলো কি পরবর্তী জীবনে পাবলিক স্পিকিং বা স্পিকার হিসেবে কাজ করার ক্ষেত্রে সাহায্য করেছে আপনাকে? হ্যাঁ, অনেক অনেক। আমার তো মনে হয় যে ছোটবেলায় যেই পড়াশোনার যে ব্যাপারটা ছিল, আমার বিশেষ করে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা, নিজেকে গড়ার যে শিক্ষাগুলো, যখনই উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা হইতো এবং আমি সেখানে থাকতাম, অন্যরা জাস্ট আমার দিকে বাঁকা চোখে তাকাইতো যে ও যেহেতু ফার্স্ট হয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমার এটা বেশ ভালো ছিল বলে আমিও মনে করতাম। এই বিশ্বাসটুকু আমার মধ্যেও ছিল যে উপস্থিত বক্তব্য যখন হবে, বিতর্ক যখন হবে, আমি মোটামুটি একটা ভালো কিছু করতে পারবো। সো সেটা অবশ্যই আমার পেশাগত জীবন, কারণ কর্পোরেট লাইফে আসলে আপনাকে অনেক সময় সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হয়। $1,000,000 তখন লাভ ক্ষতির একটা বিষয় আসে। ওই যে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা, উপস্থিত বুদ্ধিমত, যেটা উপস্থিত সিদ্ধান্তগুলো, সেটা অনেক বড় সাপোর্ট দিয়েছে। এবং বিতর্কটা, আমি যে এখন পাবলিক স্পিকার ফোরামে কাজ করছি, পাবলিক স্পিকিং করছি, ট্রেনিং করছি, অনেকগুলো সিচুয়েশন, সব তো অনেক সময় পক্ষে থাকে না। স্বাভাবিকভাবেই তখন এই যে জিনিসটাকে ওভারকাম করে কেউ বুঝতে পারলো না, কিন্তু আমি ঠিকই বুঝলাম যে একটু অন্যদিকে যাচ্ছে, বাট আমি কভার করে নিলাম। এটা ওখান থেকেই আমার শুরু আর কি, এবং অনেক অনেক হেল্প করছে। এটা ইনস্টিংক্ট বলবো স্যার আপনার জন্য। একটু জানতে চাইবো যে সবকিছুর সঙ্গেই তো আপনি দারুণভাবে যুক্ত ছিলেন, বা হয় কি, যখন পরিবারের সবার ছোট থাকা হয়, অনেক আদরে থাকা হয়, তখন সবারই একটা ইচ্ছা থাকে। আমাদের বাঙালি ফ্যামিলিতে যেটা হয় নর্মালি, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনার বেলায় কি এমন কিছু ছিল, নাকি বিজনেস নিয়ে পড়াশোনার আগ্রহটা আপনার ছোটবেলা থেকেই ছিল? ক্লাসে যখন সবাইকে জিজ্ঞেস করা হইতো তুমি কি হতে চাও, তো তখন তো আমরা ওই যে বিটিভিতে 3 মাসে একবার সিনেমা দেখা পাবলিক, অতটুকু জ্ঞান। তো ওখানে যে ক্যারেক্টার গুলো খুব বেশি দেখতাম, কেউ জজ হয়, কেউ ব্যারিস্টার হয়, কেউ ডাক্তার হয়। তো আমাদের ধারণা ছিল দুনিয়াতে 3টাই পেশা, এর বাইরে আর কোনো পেশা নাই। তো আনফরচুনেটলি অথবা ফরচুনেটলি, যখনই জিজ্ঞেস করতো, কেউ ডাক্তার, আমার ক্লাসের মধ্যে মরলে সবাই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, মানে ওই 3-4টা পেশার মধ্যে ছিল। আমি সবসময় দাঁড়িয়ে বলতাম যে ব্যবসায়ী হব। আচ্ছা। তখন স্যাররা মনে করতো না, এই ছেলেটাকে ভাবছিলাম যে পড়াশোনা করে কিছু একটা হবে, ও মনে হয় আর হবে না। ওনার ধারণা ছিল ডাক্তার হওয়ার ইচ্ছা নাই, সে ব্যবসায়ী হতে চায়। ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 9-এ পড়ে, তাই না, সে ব্যবসায়ী হতে চায়। তো এখন কোশ্চেন আসতে পারে, তাহলে এত ছোটবেলায় ব্যবসা কিভাবে মাথায় আসে? তো আমার বড় 2 ভাই যিনি ছিলেন, উনিও মারা গেছেন, আমাদের বড় ভাই এবং মেজো ভাই, ওনারা দুজনই ব্যবসায়ী ছিলেন। একদম ছোটবেলায় যখন ওনারা বাড়িতে যেতেন, ওনাদের চলাফেরা, ওনাদের যেই ইভেন টাকা পয়সা খরচ করার যে স্টাইল গুলো খুব ভালো লাগতো। মনে হতো যে আমাকে যদি এরকম হইতে হয় তাহলে ব্যবসায়ী হইতে হবে, ডাক্তার হয়ে বোধহয় আমি মনে হয় পারবো না। তো ছোটবেলায় লিমিটেড জ্ঞান ছিল, তো সেখান থেকেই আসলে এই পেশাগত জিনিসটা, এখনো যে জায়গাটায়, এই জায়গাটায় সুপ্ত বাসনা বলতো। তখন তো জানতাম না আমি কি হব, বাট কিছু একটা হবো, এরকম একটা ধারণা ছিল। তার মানে স্যার বলা যায় যে আপনি একদম ছোটবেলা থেকেই আপনার ট্র্যাকে ছিলেন। রাইট। মানে আপনার ইনডাইরেক্টলি যদি বলি, ট্র্যাকে ছিলেন, কখনো চেঞ্জ করতে হয়নি যে একটা থেকে আরেকটা। যে মানুষটা আসলে এত কিছুর সঙ্গে যুক্ত, আমার এই পর্যায়ে একটু ইনফর্মালি জিজ্ঞেস করতে হচ্ছে যে, বা ইচ্ছে করছে, এমন কোনো মজার ঘটনা বা স্মৃতি আছে ছোটবেলায় যেটা এখন মনে হলে খুব ভালো লাগে? এরকম তো অনেক অনেক ঘটনা। আমি একটু আউট অফ বক্স আর অন্যদিকে যাই। আমরা যখন খুব ছোট, নর্মালি একটা ভালো পরিবারের ছিলাম, ইসলামিক টাইপের ফ্যামিলি, একটু গোছানো, এরকম একটা সবাই আশা করতো আমাদের কাছে। বাট অ্যাগেন, আমি যেমন খুব দূরত্ব ছিলাম, দুষ্টামি করতাম, তো আমাদের সময় একটা ট্রেন্ড চালু হয়েছিল, সেটা হচ্ছে স্কুলের সময় রাস্তায় আড্ডা দেওয়ার যে একটা ব্যাপার। আমিও তখন সেই দলে ভর্তি হয়ে গেলাম অন্য বন্ধুদের সাথে। ওই যে সৎসঙ্গে স্বর্গবাসে আর কি, এটাকে অন্যভাবে নেওয়া যাবে। তো ওদের সাথে আমিও রাস্তায় আড্ডা দেওয়া, দেখান থেকে শুরু করে আমার এখন যিনি জীবন পার্টনার আছেন,
আচ্ছা। সেখান থেকে পথ চলা শুরু আর কি, রাস্তা থেকে। সেই ভুল পথ থেকে চলার যদি গল্প ভালো কিন্তু আমরা কিছু শোনার হয়। জন্য অপেক্ষা করছি স্যার, যে আপনার জীবনে গভীর প্রণয় রয়েছে, অবশ্যই সেই প্রসঙ্গে আমরা আসবো। কিন্তু কোন স্কুলে পড়েছেন বা কোন কলেজ থেকে আপনি পড়াশোনা করেছেন, এই বিষয়গুলো একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, আমার পড়াশোনাটা যেহেতু গ্রামে বড় হয়েছি, মানে ছোটবেলাটায় গিয়েছে গ্রামে। আমি আব্বার যে স্কুলে চাকরি করতেন, নোয়ান্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমাদের পড়াশোনা। সেখান থেকে নোয়ান্নি স্কুল, গোরাপুর হয়ে কলেজ ইন্টারমিডিয়েট পর্যন্ত সেখানে পড়া। তারপরে ঢাকায় চলে আসা, গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে আমার ডিগ্রি পাশ করা, এমএসএস করা। সো এখানে একটু ক্যারিয়ারের সাথে মিলাইনি, যেটা একটু আগে জিনের সাথে বলছিলাম যে আমাদের প্রথম থেকে ট্র্যাকের বাইরে যেতে হয়নি। আসলে বাইরে যেতে হয়নি, সেই পেশায় হয়তো আমি ছিলাম, কিন্তু আমার যে পড়াশোনার ট্র্যাক সেটার সাথে আমার প্রফেশনে ডিরেক্টলি কিন্তু মিলবে না। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গাটা একটা যোগসূত্র আছে, আমি সেটা একটু বলছি। যখন আমি ডিগ্রি পাশ করেই কিন্তু আমি কর্মজীবনে ঢুকে গেছি। বাহ। সো যখন আমি মাস্টার্স করছি প্রথমটা, তখনই আমি ডিগ্রি পাশ করে কাজে ঢুকে গেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, প্রেম করছি। বাই দিস টাইম আবার বিয়ে শাদী হলো, আরেকটা মাস্টার্স করলাম। আচ্ছা আচ্ছা। তারপরে চলছিল, তারপর আরেকটা মাস্টার্স করলাম। এখন এই যে কয়েকটা এমবিএ করা, এমএসএস করা, এমএ করা, বিভিন্ন করার উদ্দেশ্য ছিল, কারণ আমি তো আসলে ফিন্যান্স নিয়ে পড়াশোনা করা ছিল না আমার। বাট একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করলাম, এখন যে কম্পিটিশন, আমার পাশে আমার স্যারেরা, আমার জুনিয়ররা, সাবঅর্ডিনেট এবং সুপারভাইজার যারা আছে, তাদের সাথে আমি যদি আমাকে একটু ডিফারেন্স করতে না পারি, কোন একটা জায়গায় যদি উঠাইতে না পারি, আমার যে লম্বা চিন্তা, অনেক দূরের পথ, আমার সুদূর প্রসারের চিন্তা, সেখানে আমি যেতে পারবো না। এবং এডুকেশনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা স্যার Right. বুঝতে পারছি। এবং সেটা আসলে লাইফের আর্লি পিরিয়ডে বোঝাটাই অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই না গুরুত্বপূর্ণ, জিনা? রাইট। পড়াশোনার ট্র্যাকটা শুরুর দিকে একটু আলাদা ছিল, পরবর্তীতে সেই আলাদাটা যেন আর না থাকে, তার জন্য আপনি আরো অনেকগুলো ডিগ্রি করলেন। একটু শুনবো। আমি যতদূর জানি যে আপনি তিতুমিরে ডিগ্রি পাশ করার পরে এমএসএস করলেন পলিটিক্যাল সায়েন্সে, Right. এবং পর থেকে কি চাকরি জীবনে না, জয়েন আমি করলেন? ডিগ্রিতে থাকা অবস্থায় চাকরি শুরু করছি। আচ্ছা, প্রথম কর্মজীবন কোথায় ছিল? কর্মজীবন ছিল ব্যানার্স গ্রুপে। আমি আচ্ছা। কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে শুরু করেছিলাম। কত বছর সেখানে ছিলেন? এটা করেছিলাম 2003 সালে। 2003-এ শুরু করেছিলেন? তিনের শেষের দিকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তিনের শেষ এবং চারের শুরুর দিকে। সেখানে অভিজ্ঞতাটা কত দিনের? সেখানে আমি প্রায় 4.5 বছরের মতো কাজ করেছি সেটা তো অনেক। ব্যানার্স গ্রুপে। এবং সেখানে থাকা অবস্থায় কি আপনি পরবর্তীতে এমবিএ বা এমএ, হ্যাঁ, ওখানে থাকা অবস্থায় ওই যে এমএসএস করলাম। আমরা একটু ডিটেইলসে শুনি স্যার। জি। সেখান থেকে ক্যারিয়ারেরটা গল্প বলবো আলাদা করে, আস্তে আস্তে ধাপে ধাপে গেলাম। তো ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে আমারও মনে হচ্ছিল যে নিজেকে আর একটু আপগ্রেড করা দরকার, আর একটু জানা দরকার, এবং নেটওয়ার্কিংটাও অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। নিঃসন্দেহে। এই শহরে বা এখন গ্লোবালিও অলরেডি আমরা শুরু করছি, গ্লোবালি বিভিন্ন দেশের ইয়েদের সাথে আমাদের নেটওয়ার্কিং। সো আমি যখন আরেকটা মাস্টার্স করতে গেলাম গ্রিন ইউনিভার্সিটিতে, সেখানে আরেকটা নেটওয়ার্ক, তৈরি হলো। আরেকটা ফ্যামিলি তৈরি হলো। তারপরে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে আরেকটা মাস্টার্স করলাম, সেখানে আরেকটা নেটওয়ার্ক তৈরি হলো। পরে আইবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে এলসিএমসি, সাইফ নোমান সাহেবের একটা ইয়ে আছে সেখানে। সো এরকম ভিন্ন ভিন্ন জায়গা থেকে প্রফেশনাল অ্যান্ড এডুকেশনাল যেই ডিগ্রিগুলো নেওয়া, তো এটা নেওয়ার মেইন কারণ ছিল নিজেকে আরেকটু রেডি করা, চ্যালেঞ্জের Develop করা। রাইট। আমি যেটা দেখেছিলাম আমার ভাইদের ক্ষেত্রে, আমাদের সিনিয়রদের ক্ষেত্রে, ওনারা পড়াশোনা শেষ করলেন, রেডি হলেন, যুদ্ধে যাবেন। আমার মনে হলো যে এক জীবনে অনেক কাজ, সেজন্য একই সাথে প্রত্যেকদিন নিজেকে রেডি করেছি, এখনো করছি, কালকেও করবে ইনশাল্লাহ, এবং যুদ্ধ করে যাচ্ছি। বাহ, দারুণ। এবং এই সময়টার মধ্য দিয়ে কিন্তু আপনি আবার প্রেমও করছেন। ঠিক আছে, একটা সেই জিনিস গল্পটা যদি- একটু ছোট্ট করে শুনি। হ্যাঁ, ওইটা বলার আগে একটু জিনিস একটু বলা দরকার, তরুণদের জন্য হয়তো ভালো হ্যাঁ, লাগবে। নিঃসন্দেহে স্যার। তো আমি যখন আমার কাজটা যেহেতু কমার্শিয়াল ব্যাংকিং ফিনান্স টাইপের কাজ, সো আমার যে সাবজেক্টগুলো সব তো আর্টস টাইপের। একটা পর্যায়ে গিয়ে আমি আবিষ্কার করলাম যে আমার তো বিভিন্ন ব্যাংকের এমডিদের সাথে আমার কাজ করতে হচ্ছে, সিনিয়র লেভেলের ব্যাংকারদের সাথে কাজ করতে হচ্ছে, কাস্টমস কমিশনারদের সাথে কাজ করতে। আমার এলসি ব্যাংকিংটা আরো ভালো করে জানা দরকার। অলরেডি আমরা অভিজ্ঞতার কারণে তো জানছি, বাট ডিগ্রিও আমার Academic থাকা যে একটা দরকার। বিষয়, হ্যাঁ। নিশ্চয়ই। রাইট। তখন আমি সিডিসিএস, সার্টিফিকেট অফ ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট, এই ডিগ্রিটা নিয়েছি হচ্ছে দ্য লন্ডন ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স থেকে। আচ্ছা। নর্মালি যারা ব্যাংকার তারা এই কোর্সটা করে বা এই সার্টিফিকেশনটা করে। আমার মনে হলো যে তাহলে কেন আমি করব না, সেটাও করলাম।
করে মোটামুটি ফুললি রেডি হয়ে গেলাম আমার এই, এবং এটার পরে আমার ক্যারিয়ারের গ্রোথটা আমি জেনারেল ম্যানেজার থেকে গ্রুপ জেনারেল ম্যানেজার হলাম, ডিরেক্টর হলাম, আলহামদুলিল্লাহ। স্যার, যে প্রসঙ্গে আমরা ছিলাম একটু আপনার আনিস প্রণয়ের খুবই কথাটা আগ্রহী। একটু কাছাকাছি স্কুল ছিল, আইনুন নাহার আমার ওয়াইফের নাম, সহধর্মিনী। সো উনার সাথে দেখা, একটা পর্যায়ে ভালো আপনার লাগা, ব্যাচমেট ছিলেন নাকি? না প্রায় কাছাকাছি আর কি, কাছাকাছি ছিলেন। কাছাকাছি ছিল। প্রথম যেদিন দেখলেন, যেহেতু কথা বলছি, কেন সেই স্মৃতিতে ফিরে যাব না? প্রথম যেদিন এই মুহূর্তে দেখলেন অনেকদিন সেই আগে তো সেভাবে হয়তো বলতে পারবো না, বাট ওই যে এরকম রাস্তায় যাচ্ছে গ্রুপে গ্রুপে, আমরাও গ্রুপে হাঁটছি, একটু দেখা হচ্ছে, একটু ভালো লাগা, সেও হয়তো দেখছে মাঝে মাঝে, এই সেখান থেকেই যে অল্প সময়ের মধ্যে আর কি আমাদের একটা আনুষ্ঠানিক, যে তখন যে প্রসেস ছিল চিঠি লেখা। আমি আবার প্রচুর চিঠি লিখতাম আমাদের বন্ধু বান্ধব, ইভেন আমার এক ফ্রেন্ড ইউএসএ তে থাকে, সাজু, সে বোধহয় আমাকে 2-3 বছর আগে একবার দেশে আসছিল, তো তখন ওয়ালেট বের করে দেখাচ্ছে যেহেতু চিঠি এখনো আছে, মানে সেই বোধহয় 18 বছর বা তারও এক সময় চিঠি লিখতাম, প্রচুর চিঠি, বড় ভাইদের কাছে চিঠি লিখতাম, বন্ধু বান্ধবের কাছে লিখতাম। এটাও আমাকে কর্পোরেটে হেল্প করছে, প্রেমও হেল্প করছে। আমি প্রচুর চিঠি লিখতাম। অফকোর্স সে আমার জীবনে একটা বড় আশীর্বাদ। আমি তো মনে করি আজকে যতটুকুই আমি আসছি, আমি কিন্তু আমার জায়গা এখনো আসিনি, আমি আমার জায়গায় যাবো ইনশাল্লাহ, নিজেকে রেডি করছি। সো আমি এখন পর্যন্ত যতটুকু আসছি, কোনোভাবেই সম্ভব হইতো না সে যদি আমার জীবনে না আসতো, কোনোভাবেই সম্ভব হইতো না। প্রত্যেকটা জীবন, অনেকে জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কি করেন, কাল এই কথা হচ্ছিল আপনাদের সাথে, কি করেন, উনি কি মানে চাকরি করছেন না হাউস ওয়াইফ? আমি বলে দিয়েছি উনি হচ্ছে সিইও, মানে ওই বাসাটার সিইও ভালোভাবে সামলাতে পারছে বলে বাইরের সিইও হিসাবে আমি রোল প্লে করতে পারছি। দারুণ দারুণ, খুব স্যার, আমরা দারুণ করে অনেকেই বলি আমরা প্রেম ভালোবাসাকে ভুলভাবে বিশ্লেষণ করি, কিন্তু ভালোবাসা আসলে আমাদের সঠিক পথেও কিন্তু নিয়ে যায়। এটা আমরা স্যারকে দেখে বাস্তব প্রমাণ পেলাম। নিশ্চয়ই। স্যার, আমরা একটু ক্যারিয়ারে ফিরি। তো আপনি তো স্যার, তার আগে একটা ছোট্ট করে একটু জানতে চাই, আসলে আগ্রহটা খুব বেশি, সেটা হচ্ছে প্রেমে কি ধরা খেলেন তারপরে বিয়ে করিয়ে দিল, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম না, ওইটা আরো মানে কঠিন আর একটা পথ। তো আমি যেহেতু এটা পারিবারিক ভাবে একটা ইসলামিক টাইপের ফ্যামিলিতে ছিলাম, এরকম একটা জিনিস খুবই সহজ ছিল না। মানে বিয়ে করাটা তো অনেক পরে, এরকম একটা সম্পর্কে জড়ানোটাই ছিল লাইফ রিস্ক নেওয়া আর কি। হ্যাঁ, ওই সময় প্রেক্ষাপটে বিষয়টা অনেক কঠিন ছিল। আমার ফ্যামিলির লোকজন শুনছেন, ওনারাও বোধহয় এখন রিয়ালাইজ করবেন, বাট আমি একদমই একরোখা ছিলাম, যেহেতু আর একটা লাইফে বারবার প্রেম করারও তো সময় নাই। যেখানে আমি চাকরি করছি, পড়ছি, রাইট, এত সময় তো নাই। একই সাথে একই জীবনে কয়েক জীবনের কাজ করতে হবে তো আমাদের, আল্লাহ যে নেয়ামত দিছে আমাদেরকে, এই সময়ের মধ্যে তো অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ। সো ওই সময় আমি চিন্তা করলাম যদি বিয়ে করি এখানেই করি, আর নাইলে পার করে দেই, দেখা যাক কি হয়। ও খুব সিরিয়াস ছিল, এখন কে বেশি সিরিয়াস ছিল ওরকম না, দুজনেই সিরিয়াস, খুবই একই টাইপের সিরিয়াস ছিলাম। পরে স্রোতের বিপরীতে গিয়ে সে আর গল্প আরেকদিন বলবো, কোনো একটা রোমান্টিক আছে। ফাইনালি আমরা বিয়ে হলো 2008 সালে, প্রায় তো 17-18 বছরের বোধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, চলছে। আমাদের একজন ছেলে একজন মেয়ে আছে, অনেক শুভকামনা পড়ে ছেলে, আর ক্লাস 5 এ ছেলে পড়ছে, মেহবুব ইলাহি, মাহবুব ইলাহি, দুজন। চমৎকার, আসলে প্রেম সাহসও দেয়, সেটা নিশ্চয়ই আপনার জীবন জুড়ে প্রতিফলিত হয়েছে আপনার কাজের মধ্যে, প্রত্যেকটা দিন। মানসিক সুস্থতা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই। স্যার, আমরা একটু ক্যারিয়ারে ফিরি। স্যার, আপনি চাকরি করছেন, পাশাপাশি বিভিন্ন ডিগ্রি নিচ্ছেন, হ্যাঁ, তারপরে লাইফটা আসলে কেমন ছিল? প্রথম আরএমজি সেক্টরে কাজ করার অভিজ্ঞতা কি? পরবর্তীতে কোথায়? আমি বেনাস গ্রুপে কাজ করলাম। আমি কাজের শুরুর দিকের একটা কথা বলি, যখন কোনো আমাদের ইমিডিয়েট বস থাকে, সো আমরা যখনই যে বসকে পেয়েছি, আমার একটাই প্রথমে উদ্দেশ্য ছিল বসকে যতটা আমার উপরে নির্ভর করে ফেলা যায়। সো আমি অনেককে দেখতাম অফিস টাইম শেষ বা শেষ হয়ে যাবে তখনই চলে যেত। আমার এটা হয়তো ভালো এক্সাম্পল না, বাট আমার লাইফে এটা আমার জন্য ভালো এক্সাম্পল। আমি অন্যদের জন্য এক্সাম্পলটুকু দিতে চাই। আমি যেটা করতাম, আমার বসরা যেন আমার উপর ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যায়। চিঠি লিখতে হবে, ওকে আমি করে দিচ্ছি, আমার কাজ শেষ, ওইটা আচ্ছা দেন, আমি তাহলে রেডি করে দিচ্ছি। ইভেন ভেনাস থেকে যখন ক্রিয়েটিভ ডিজাইনার্স নামে একটা কোম্পানিতে গেলাম, এবং পরবর্তীতে মাস গ্রুপে এবং দেবাতে ধাপে ধাপে গেলাম, তো আমার একজন বস ছিলেন, উনি বুঝতে পারছিলেন যে এর মধ্যে বোধহয় অনেক দূর যাওয়ার কিছু আছে, কিন্তু অনেক সময় আমরা যেটা করি পজিটিভলি নেই। তো আনফরচুনেটলি আমি একজন ভালো মানুষ পাইছিলাম, উনি মনে করতো যে না, তোমারটা তুমি করো, আমার কিছু করার দরকার নাই, আমার তো শিখতে হবে। আবার এখন যেমন আমরা ট্রেনিং করাচ্ছি, কমার্শিয়ালে শিখাচ্ছি, তখন তো এটাও আমি পাই নাই, আমাদের সময় এটলিস্ট ছিল না। তখন আমি যেটা করতাম, উনি যে চিঠিগুলো লিখতেন ব্যাংকে
বা কাস্টমসে কাজ করতেন, যে ক্যালকুলেশন গুলো শেষে যে ফেলে দিতেন ইয়াতে, আমি ওয়েট করতাম উনি যাওয়ার পরে সেগুলোকে নিয়ে রেখে দিতাম। বাহ। সেম চিঠিগুলো করে করে আমার ল্যাপটপ তো পরে তখন কম্পিউটারে আমি আমার মতো করে রেখে দিতাম। তো পরে হয়তো ব্যাংকে আমরা পিসি একটা লোন আবেদন করব, উনি বলতো যে আবার করতেন, করে দিচ্ছি, এই 2 মিনিটে জাস্ট নাম বা ওই ভ্যালু টেলু চেঞ্জ করে দিয়ে দিলাম। তো ইনডাইরেক্টলি একটা পর্যায়ে উনিও সেম আমার উপর ডিপেন্ড ওনাকে হইতেই হয়েছে আর কি। দারুণ স্ট্র্যাটেজি। আলহামদুলিল্লাহ, এবং সেই কোম্পানিতেও একটা পর্যায়ে কমার্শিয়াল হেড হিসেবে আমি রোল প্লে করেছি, বাহ। এক্সিকিউটিভ হিসেবে শুরু করেছি, ফাইনালি আমি এটা কি ভেনাস গ্রুপের না, কথা ভেনাসের না, পরে, এটা ভেনাস থেকে পরবর্তীতে। আমি পরে এক্সিকিউটিভ হিসেবে ভেনাসে শুরু করেছিলাম, পরে ক্রিয়েটিভ ডিজাইনার্সে আমি কমার্শিয়াল ম্যানেজার হিসেবে শুরু করলাম, করেন। ধাপে ধাপে মাস গ্রুপে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করলাম, দেবাতে জেনারেল ম্যানেজার হিসেবে 2012 সালে আমি কাজ শুরু করেছি। সেখান থেকে আরেকটা মানে নেক্সট লেভেলের চ্যালেঞ্জ নেওয়া শুরু হয়েছে এই আর যে কি। বিভিন্ন প্রতিষ্ঠান আপনি সুইচ করলেন, এটা বোধহয় সফলতার মানে সফল মানুষরা আসলে বিভিন্ন জব সুইচ করে, কারণ তাদের স্বপ্ন আসলে অনেক বড় অনেক থাকে। দূর, কি অনেক বড়। শিখলেন বা কি অর্জন করলেন আসলে সেই অভিজ্ঞতা থেকে আপনি? আমার কাছে সবসময় যেটা মনে হয়, যখন আমি বেনাস গ্রুপে কাজ করছি তখন যে ভলিউম সেখানে ছিল, আমি যখন নিজেকে রেডি করলাম, আমার মনে হলো যে শুধুমাত্র স্যালারির জন্য, শুধুমাত্র একটু 10,000 20,000 টাকা বেশির জন্য এক জায়গায় পড়ে থাকার কোনো মানে নাই। আমি যদি আরেকটু বড় চ্যালেঞ্জ নেই এবং স্যালারিটা যদি 2,000 টাকা কমও হয়, লং টার্ম এটা আমাকে অনেক সাপোর্ট দিবে, এবং আলহামদুলিল্লাহ এটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি সবসময় চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমি আমার টিমের ছেলেদেরকে বলি যে আমি ক্যারিয়ার যখন শুরু করছিলাম 5,000 টাকা স্যালারি দিয়ে শুরু করছি। আচ্ছা, ওই তখন পার মিনিট আমার যে চার্জ কোম্পানি থেকে করতাম, এখনো ততই করি, তখন টাকায় করতাম, এখন ডলারে করি, বাহ। 5,000 টাকা থেকে 5,000 ডলারে। তো এই যে সংগ্রামটুকু, এটা নিজেকে রেডি করার কারণে, আর মানুষের দোয়ার তো অবশ্যই একটা ব্যাপার তো আছে। যেসব আল্লাহর প্রতিষ্ঠানে রহমত স্যার কাজ করেছেন এগুলো কি সবগুলোই কি আরএমজি সেক্টরের RMG মধ্যেই সেক্টর, পড়ে? হ্যাঁ RMG সেক্টর সেখানে নিশ্চয়ই আপনি এলসি নিয়েও কাজ করেছেন। প্রচুর। আমার মেইন কাজই এলসি নিয়ে, LC নিয়ে। আমি এলসি স্পেশালিস্ট, বাহ, চমৎকার। সিডিসিএস যেটা। CDC এলসির বিষয়টা স্যার একটু কমপ্লেক্স, হ্যাঁ, এটা আসলে সবাই প্রফেশনাল হতে পারে না। এই বিষয়টা নিয়ে যদি একটু ডিটেল বলতেন যে বাংলাদেশের বর্তমানে এলসি ম্যানেজমেন্ট বা ব্যাপারগুলো আসলে ঠিক কেমন? যদি আমি বলি, এলসিটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। এটাকে যখন ব্যাংক টু ব্যাংক কোনো একজন বায়ার বা সাপ্লায়ার তার মধ্যে কোনো একটা বিজনেস হবে, ট্রেড হবে, তখন তার পেমেন্ট টার্মসটা কি হবে, গুডসটা কি গুডস অর্ডার দিবে, মালটা কবে শিপমেন্ট করবে, মানে এই যে টোটাল প্রক্রিয়াটা, এটা একটা এগ্রিমেন্ট, ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট। সো বায়ারের সাথে আমাদের যেটা হয়, সাপ্লায়ারের দুইজনের একটা কন্ট্রাক্ট হয় যে কিভাবে আমরা মালটা দিব। যখন কনফার্ম হয় তখন অফিসিয়ালি এক ব্যাংক থেকে, অর্থাৎ তার ব্যাংক থেকে আমার ব্যাংকে, ব্যাংক পে করে। ব্যাংক থেকে ব্যাংকে একটা সুইফটে একটা মেসেজ পাঠানো, সেটাকে আমরা লেটার অফ ক্রেডিট বলি। সেখানে অনেকগুলো ক্লজ থাকে, এটা একদম ইন্টারন্যাশনালি, মানে সবগুলো পুরো পৃথিবীর জন্য একই আইন। আচ্ছা আচ্ছা। যে এলসিটা পেমেন্টটা কিভাবে হবে, ডেফার্ড হবে নাকি সাইট হবে, ডেফার্ড হলে ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স হবে নাকি ডেলিভারি হবে, 90 ডেজ পরে পেমেন্ট পাবে নাকি 30 ডেজ পরে পাবে, নাকি মালটা শিপমেন্ট করলে এখনই টাকাটা পাবে, টাকাটা খুব ইম্পর্টেন্ট। তারপর ডিসক্রিপশন অফ গুডস সেখানে বলা থাকে, কি গুডস দিবে, টি শার্ট দিবে না কোট দিবে, রাইট, এই কথাগুলো থাকে। কবে শিপমেন্ট করবে, মালটা কবে ডেলিভারি দিবে, কোন পোর্টে ডেলিভারি দিবে, মানে অনেকগুলো বিষয় থাকে। সবগুলো বিষয় এলসির মধ্যে ডিটেলস বলা থাকে। এবং এলসিটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি যখন ট্রেনিং করাই, আমি বারবার এই জিনিসটা দিই যে প্রত্যেকেই সিডিসিএস হয়ে যাওয়া উচিত। কারণ আপনার চাকরি করছি টাকার জন্য, দিন শেষে অনেক রকম ইমোশনাল কথা বলা যায়, দিন শেষে টাকা না দিলে আমি কাজ করব না। বিজনেসটা করছি টাকার জন্য দিন শেষে। এর ভিতরে অনেকগুলো মোটিভেশনাল কথা আছে, দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন করা, অনেকগুলো ইস্যু আছে, বাট দিন শেষে টাকার জন্যই তো ব্যবসা করা। সেই মালটা বিক্রি করে পেমেন্টটা আনার ওয়ে, সেটা হচ্ছে, সেই এগ্রিমেন্টটা হচ্ছে এলসি। এলসিটা ভালো করে যদি না বুঝি আমরা, তখন আপনার শিপমেন্ট যাবে, টাকা আসবে না। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন ইম্পোর্টার, যারা আসলে এই সেক্টরে কাজ করতে চায় বা বিদেশ থেকে পণ্য আমদানি করতে চায়, তাদের ক্ষেত্রে আসলে কতটা সহজ হয়েছে আসলে এলজি কার্যক্রমে অংশ নেওয়া বা এই কাজগুলো সলভ করা বর্তমানে? এখন মানে অনেকে বলবে যে এখন অনেক কঠিন, দুনিয়া সবসময় কঠিন ছিল, তার ভিতরে কেউ না কেউ তো ফার্স্ট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। এখন আপনার জিনিসগুলো অনেক ইজি। আপনার এসআই কোডা একটা সফটওয়্যার, আপনি বাংলাদেশ ব্যাংক, কাস্টমস, প্রত্যেকটা জায়গায় ওরা বসে একই জায়গায় ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছে। কোনো কিছু হলে ইনস্ট্যান্ট ওখানে দেখে সে দেখতে পাচ্ছে, এন্ট্রি দিতে পারছে, এরকম একটা জিনিস। সো ইম্পোর্টের এক্সপোর্টটাও যেমন খুব ইজি, ইম্পোর্টেরটাও খুব ইজি হয়েছে। বাট কাস্টমসের কিছু
ম্যাক্সিমাম লোকই ভালো, সময় থাকে, হ্যাঁ। সব লোকই ভালো। অল্প কিছু মানুষের জন্য স্টিল এটা একটু চ্যালেঞ্জিং হয়। গুড যখন রিলিজ করবেন, একই এইচএস কোড, শেষের ডিজিটটা 7-এর জায়গায় 8 হয়েছে, তখন তার মনে হলো যে না, এটা নিয়ে গার্মেন্টস বানাবে না, বা এটা দিয়ে এই করবে না আরেকটা করবে, মানে ইচ্ছা করলে আপনি করতে পারেন, আপনি যদি বুঝতে চান বুঝতে পারবেন, বুঝতে না চাইলে অনেক কষ্ট দেওয়া সেটা করতে পারবেন। তো কাস্টমার্সের ম্যাক্সিমাম লোকই ভালো, উইথ ডিউ রেসপেক্ট। 2-1 যারা একটু আছেন তাদের জন্য স্টিল এটা বেশ চ্যালেঞ্জিং। দেবা গ্রুপের কার্যক্রমের পরে আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং একটা পার্ট শুরু হলো, এমন কিছু একটা বলছিলেন, জি। আমি একটু সেটার গল্প ফিরতে চাই। দেবাতে আমি জিএম হিসাবে, এর আগে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে ছিলাম, তখন একটা সামনে কেউ আছে, যে আমি আছি বা সামনে কেউ একজন স্টিল। বাট যখন একটা ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি, তখন ওনার যিনি ইনভেস্টর, উনি আমাদের উপরে তখন থেকেই ফুল নিজেকে ওনার হিসেবে ফিল করতে শুরু করলাম, যে সারা জীবন ওনারশিপের কথা শুনলাম, রিয়েল যে ওনারশিপ নিয়ে কাজ করা এবং ফিল করা এবং ডিসিশন নেওয়া। তো আমার তখন যিনি ওনার ছিলেন কামরুল স্যার, খুবই চমৎকার মানুষ ছিলেন। ওনাকে তো অনেক সময় জোর করে অফিসে নিয়ে আসতে পারতাম না, যে স্যার একটু আসেন, কিছু প্রবলেম আছে, কথা বলি। উনি হাসতো, উনি সবসময় হাসি খুশি কথা বলতেন, বলতো যে আমি যদি চাই তাহলে তোমরা আসো, কি করতে, তোমরা তো আসো, তোমাদের উপর আমার পুরো আস্থা আছে, করো। উনি অফিসে আসতে চাইতেন না, আমাদের উপর এতটা আস্থা রাখতেন উনি, যে করে যাও। ওই যে চ্যালেঞ্জ নেওয়া, ডিসিশন নেওয়া, তখন থেকে আরো কুইক ডিসিশন নেওয়া শুরু করছি, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, যে ঠিক আছে এটা করা যাবে না। ওই সময় গার্মেন্টস বিজনেসে, ইন্ডাস্ট্রিতে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে মাসের শুরুতে অনেক বড় একটা অ্যামাউন্ট স্যালারি দিতে হয়। হ্যাঁ, তো এটা যদি আপনার শিপমেন্ট যদি থাকে তাহলে তো সমস্যা নাই, সবগুলো মাল যাচ্ছে, টাকা আসতেছে। যদি টাইমলি মালগুলো না গেল, স্যালারি তো আপনাকে 7 তারিখ 7 তারিখে দিতে হবে। কমপ্লায়েন্সের ইস্যু, এতগুলো পরিবার, এতগুলো ফ্যামিলি কাজ করছে, আমার তো ফ্যামিলি, তো সেই ফ্যামিলিগুলোর মধ্যে একটা। সো এটা একটা বড় চ্যালেঞ্জ। সো এই তখন থেকে আজকে পর্যন্ত ওইটা একদম মানে ইবাদতের মতো আমি মনে করছি। প্রত্যেক মাসের 7 তারিখে স্যালারি দেওয়ার জন্য যে কতগুলো মানুষ খাটে, তার মধ্যে আমি বড় একজন, যার অনেক বড় রোল থাকে। তো তখন থেকে এই বড় দায়িত্বটা বিশেষ করে ফিল, যে আমি অনেক সবসময় যে এনজয় করতাম তার অনেক কষ্ট হইতো, অনেক চ্যালেঞ্জ ব্যাংকের সাথে অনেকগুলো জায়গায়। বাট দিন শেষে নিজেকে এটা করতাম 7 তারিখে, যে যেমন আমি যখন থার্মেক্সে কাজ করছিলাম, প্রায় 18-20 হাজার শ্রমিক, এই 20,000 শ্রমিকের মুখে এট এ টাইম হাসি ফুটবে যদি আমি আরেকটু কষ্ট করি। তখন এই কষ্টটা কষ্ট হইতো না, তখন মনে হচ্ছে আমি ইবাদত করছি। একটা বিষয় খুব ভালো লাগছিল শুনতে, যে আপনি খুব সচেতন থাকেন যেন অন টাইমে শ্রমিকরা তাদের স্যালারিটুকু পায়। এই নৈতিকতা বোধ আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বেসরকারি খাতে নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য। স্যার, এবারে একটু ডোরিন গ্রুপে আসি, যে আসলে কখন আপনি এখানে যুক্ত হলেন, এবং যতটুকু জানি $125 মিলিয়ন একটা বিশাল এক্সপোর্টের বিষয়গুলো আপনি সামলাচ্ছেন, শুনি সেই কথা। ডোরিন গ্রুপে আমি শুরু করেছিলাম 2025-এর জানুয়ারি মাস থেকে। এটা কি দেবার পরেই? না, দেবার পরে আমি লিগেন গ্রুপে গিয়েছিলাম, গ্রুপ জিএম হিসেবে সেখানে কাজ করেছি অনেকদিন, প্রায় 3 বছরের মতো। সেখান থেকে পরবর্তীতে এখন পর্যন্ত ডোরিনে আছি। সো ডোরিনের ব্যাপারে বলতে হয়, ডোরিনের যেই ওনার্সরা, আমার ওখানে এমডি সাহেব আছেন মিস্টার তাজিব আলম, এবং আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, গ্রুপ ভাইস চেয়ারম্যান যিনি মিস্টার তানজির আলম সিদ্দিকী। ওনাদের পারিবারিক হিস্ট্রি তো সবাই জানে, সবাই করে। ওনারা মানে আমি তো অনেকগুলো জায়গায় কাজ করেছি, তো এখানে এসে বেশি ভালো লাগার ব্যাপারটা হচ্ছে ওই যে একটা কথা বলছিলাম, যে দেবাতে কাজ করার সময় যে ওনারশিপ ভাবটা, ওন করা, সেটা আমরা তো আগ থেকেই করতাম। তখন এসে প্র্যাকটিক্যালি একটা হচ্ছে ব্যাটিং শিখা, একটা হচ্ছে মাঠে নেমে ব্যাটিং শুরু করা, সেটা করা। বাট ডোরিনে এসে মনে হলো যে নিজেকে ওনারই মনে হয় কখনো কখনো। ওনারা তো মানে ব্যবসাতে ওই যে এরকম যে আপনাদের ডিসিশন নেন। এখন আলহামদুলিল্লাহ ডোরিনে আমরা ভেরি রিসেন্টলি আমাদের একদম টিমটাকে নতুন করে আমরা এই আমি বলছিলাম তখন গত কিছুদিন আগে ডোরিন অ্যাপারেলস রিলাউন্স প্রোগ্রামটা আমরা করেছি। সেখানে দেশে বিদেশের অনেকগুলো বায়ার, সাপ্লায়ার, ব্যাংকার, ফরওয়ার্ডার, মানে আমাদের স্টেক হোল্ডার যারা, সবাইকে দাওয়াত দিয়ে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে নেক্সট ইয়ারে আমরা 200 মিলিয়ন ক্রস করব ইনশাআল্লাহ। সো এরকম একটা প্ল্যান আমরা অলরেডি নিয়েছি এবং কাজ করছি। আমাদের এখানে শ্রীলঙ্কা থেকে ওই যে মিস্টার চিরান, সে সিইও হিসেবে জয়েন করেছে, আরো কয়েকজন নতুন করে আমাদের টিমে আসছে। আমরা ইনশাআল্লাহ আশা করছি যে আমাদের যেভাবে প্ল্যান, বিজনেস এক্সপেনশন করা এবং অনেকগুলো জিনিস, মানে এই যে ওয়ার্কারের পেমেন্ট টাইমলি দেওয়া, মানুষের এই জিনিসগুলো নিয়ে ওনারা খুবই সচেতন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোথাও যদি প্রবলেম থাকে, আমরা যখন এটাকে
নোটিস করছি, রেজ করছি, সাথে সাথে ওনারা ফুল সাপোর্ট, যে কি করতে হবে বলেন। অনেক সময় আছে না মালিক বসে থাকে, হ্যাঁ আর কি হয়েছে আমাকে বলেন, তারপর কি হয়েছে বল, ওরকম না, মানে ওনারশিপ যে আপনারা করেন, আপনাদের বিজনেস। বাহ, এখন তো অনেক বড় গ্রুপ, অনেকগুলো জিনিস নিয়ে ওনারা ব্যস্তও থাকেন, চাইলেও পারবেন না। আর আমাদের চেয়ারম্যান যিনি ছিলেন উনি তো একটা সময় বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ছিলেন। সো এই ব্যবসাটা হচ্ছে ওনাদের আব্বার স্মৃতি। এই জন্য এরপরে ওনারা গার্মেন্টস থেকে অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ, ডোরিন পাওয়ার, ডোরিন বিভিন্ন wings সিমেন্ট, তৈরি হয়েছে। অনেকগুলো করেছেন। কিন্তু ওই গার্মেন্টসটাকে ওনারা টিকিয়ে রাখতে চান, মানে ওনার আব্বার স্মৃতিটাকে ধরে রাখতে চান। খুবই ইমোশনাল একটা ব্যাপার, বাবা মার কথা যখন আসে তখন আমরা খুব ইমোশনাল হয়ে যাই। সো ওই ইমোশন নিয়ে আমরাও কাজ করছি, আমাদের ফুল টিম কাজ করছে। বিশেষ করে আমার যে কমার্শিয়াল টিমটা, ওরাও তো মানে খুবই এক্সাইটেড যে স্যার আপনার মানে এরপর আর চেঞ্জ করতে দিব না আপনাকে। বাহ, দারুণ। এটাই হয়তো বা স্যার তার মানে কি কর্মজীবনের স্যার সবচেয়ে বড় আপনি সফলতা। ডোরিন গ্রুপের আরএমজি সেক্টরটাই দেখছেন? আরএমজি সেক্টরটা, অ্যাপারেলস ডিভিশনটা দেখছি। আচ্ছা আচ্ছা। এবং সেটার এক্সপোর্ট ইম্পোর্টে প্রতি বছর, যেটা আসলে আনিস বলছিল, প্রায় 125 মিলিয়ন Right. মার্কিন এটাকে ডলারের আমরা মতো। 200 মিলিয়ন মানে আপনাদের টার্গেট হচ্ছে নেক্সট ইয়ার। আমরা এটা ইভেন এটার জন্য আরেকটু বলি, গত জুন থেকে আপনার গত ডিসেম্বর পর্যন্ত আমি ইউএসএ তে ট্রাভেল করছি 3 বার। বাহ, বিজনেসের Purpose. যে ডেভেলপমেন্ট, আমাদের টিসিপি, তারপরে মেকানিক্যাল, এদের সাথে মিটিং ছিল, বিজনেস ডেভেলপমেন্ট ছিল, এরপরে কানাডাতে একটা মিটিং ছিল। এই গত এই মানে 6-7 মাসের মধ্যে শুধু ইউএসএ তে 3 বার আমার ভিজিট করতে হয়েছে এই ব্যবসাকে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, মানে ওনার ফুল সাপোর্ট দিচ্ছে যে আপনারা করেন, কি করা লাগবে আপনারা করেন। দারুণ দারুণ। স্যার, এক্ষেত্রে একটা জিনিস জানতে ইচ্ছা করছে, মানে বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলছি বা দেখছি যে আমাদের আরএমজি সেক্টর বা আমাদের ইকোনমি কোথায় যেন একটু ক্র্যাশ করছে, একটু হয়তো বা ডাউন সাইডে যাচ্ছে। এটা আসলে কতটুকু সঠিক? আমার মনে হয় আপনার কাছ থেকে আসল তথ্যটা পাওয়া যাবে, বা আরএমজি কি স্টিল স্টেবল কিনা? এই জায়গাটায় হচ্ছে আমি যেমন ওই যে বলছিলাম যে গত মাসেও ইউএসএ তে আমাদের দ্য চিলড্রেন প্লেস টিসিপি বাইরের সাথে মিটিং ছিল। ওখানে প্রায় 2 দিন ব্যাপী মিটিং ছিল, ওদের ডে, মানে বিভিন্ন মার্কেটিং, তারপরে প্রোডাকশন, সবগুলো ডিপার্টমেন্টের সাথে আলাদা মিটিং ছিল। তো ওদের ম্যাক্সিমাম, ওদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের সাথে যখন মিটিং করছিলাম, ওদের বারবার একটা কোশ্চেন যে ইলাহি তোমাদের ইলেকশন হবে তো? মানে ইলেকশন নিয়ে আমরা অতটা চিন্তা নাই, আমাদের দেশে হচ্ছে যেটা হবে, ঠিক আছে। ওদের মেইন কনসার্ন হচ্ছে ইলেকশন হবে তো, মানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা চাচ্ছে। এটা ইভেন আমার শুধু টিসিবি না, আমি যে বাইরের সাথে মিটিং করতে গেছি, কথা বলতে গেছি, সবারই হচ্ছে যে ডিসেম্বরের পরে বাংলাদেশ ঠিক হবে তো। মানে ওদের ধারণা বাংলাদেশে পলিটিক্যাল খুব একটা আনস্টেবিলিটি তারা মনে করছে। তো এটা খুবই স্বাভাবিক, একটা আনস্টেবিলিটি যখন থাকে যে ইনভেস্ট করবে, একটা অনিশ্চয়তা আমি কাজ করে। কখনো তো ইনভেস্ট করতে চাইবো না। ম্যাক্সিমাম লোকে যে কি হবে, আমি টাকাটা ইনভেস্ট করবো, এটা কি রিটার্ন আসবে কিনা। সো একটু যে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আমরা হোপফুল, ইনশাল্লাহ সবকিছু তো আশা করছি ঠিক মতো হবে। হয়ে গেলে আশা করছি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেই আসুক, একটা পলিটিক্যাল সেটা গভর্নমেন্ট আমাদের জন্য সবার দেশের জন্য ভালো, সহায়ক হবে। এই ডোরিন গ্রুপের মতো একটা বিশাল গ্রুপে কাজ করার আসলে অভিজ্ঞতাটা জানতে চাই। আগে তো বিভিন্ন গ্রুপে কাজ করেছেন, এটা নিশ্চয়ই এটার ব্যাপকতাটা অনেক বেশি। অনেক বেশি। কি আসলে শিখলেন বা কি অর্জন হলো? ডোরিন গ্রুপ এবং পাশাপাশি আমি থার্মেস গ্রুপের কথা বলতে, ওটাও একটা বিশাল, ওনার আব্দুল কাদের মোল্লা স্যার চেয়ারম্যান, এমডি থার্মেক্স, সেখানেও কাজ করার প্রচুর সুযোগ ছিল। এবং বিজনেস গার্মেন্টস সেক্টরেরই অনেকগুলো উইংস, টেক্সটাইল, ওয়াশিং, স্পিনিং, গার্মেন্টস অনেকগুলো ছিল, কাজ করার সুযোগ পাইছিলাম। আর ডোরিনে তো ওই যে বললাম, মানে চমৎকার অভিজ্ঞতা, এবং প্রত্যেক দিনই আমরা মানে চিন্তা করছি আর নতুন করে কি করা যায়, আর একটু ভালো কি করা যায়, ওয়ার্কারদের জন্য আর কি ফ্যাসিলিটিস, কমপ্লায়েন্স বলছে যে এই করো, তার বাইরে আর কি করা যায়, যেটা শুধুমাত্র কমপ্লায়েন্সের কারণে না, এমনিতেই আমরা দিলে ওয়ার্কারকে। সো এমন কিছু জিনিস আছে যেটা আগে ছিল না, আমরা এখন ইমপ্লিমেন্ট করা শুরু করছি। ওয়ার্কাররা আগের চেয়ে আর একটু হ্যাপি হচ্ছে, কারণ ওরাই তো দিন শেষে আমাদের ফ্যামিলি। ওরা যতটা ভালো থাকবে, ওদের মেশিন যতটা স্মুথলি ঘুরবে, আমার বাচ্চার টিউশন ফিটা ততটা সুন্দর স্মুথলি যাবে, আমার গাড়ির তেলের টাকাটা সেখান থেকেই আসবে। নির্ভর করবে তার পরিবার কতটা ভালো আছে, তার উপর নির্ভর থাকবে আমার পরিবার ভালো থাকা, আমার ওনারদের পরিবার ভালো থাকা। সো এখানে এই কাজগুলো খুব ওনারশিপ নিয়ে করা যাচ্ছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। মানে স্বাধীনতাটা পাচ্ছে, স্বাধীনতা ফুললি পাচ্ছি, স্বাধীনতা এবং সাপোর্ট। একটা হচ্ছে যা ইচ্ছা করো, আর একটা হচ্ছে করো কি লাগবে বলো, আমি আছি। এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা পেলে হয় কি, তখন নিজের ভিতর থেকে সর্বোচ্চটা মানুষ দেওয়ার চেষ্টা করে। স্যার, আপনার কাস্টমস ও কমপ্লায়েন্স ব্যবস্থাপনায় একটা সফলতা রয়েছে।
এই সফলতার গল্প বা কিভাবে আপনি এই ইস্যুগুলো ডিল করেন একটু শুনতে চাই। কাস্টমস তো আসলে একটা চ্যালেঞ্জিং জায়গা, ওই যে অ্যাগেইন অনেক ডিফিকাল্টিজ এর কথা মানুষজন বলে, বাট আমি মনে করি যে যদি দিন শেষে আমি পজিটিভ থাকি, চিন্তা করি পজিটিভ, আল্লাহ একটা পথ খুলে করে দেয়। হ্যাঁ। সো এরকম অসংখ্য চ্যালেঞ্জ আমার এই গত 23 বছর ধরে আমি ফেস করেছি। প্রথম দিকে তো কাস্টমসে মাল মানে অলরেডি আটকাই গেছে, এটা শোনার পরে তো খাওয়াই বন্ধ হয়ে যেত। আল্লাহ, মানে কাস্টমস এমন একটা জায়গা যেখান থেকে আটকাই গেছে মানে শেষ, আর একেবারে আনসার্টেন। এখন তো আলহামদুলিল্লাহ অনেকের সাথেই কমিশনার বা অনেকের সাথেই ব্যক্তিগত সম্পর্ক। আমার এই গত মানে নিউ ইয়ারের উপলক্ষে ওনার সাথে ভিজিট করলাম, কথা বললাম। সো এখন একটা ইয়ার কারণে আমরা এখন বুঝতে পারি যে না, আমি যদি সৎ থাকি, আমি যদি ওকে থাকি, আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই। মানে লজিকটা দিয়ে কেউ তো নাই আপনাকে বসে আটকায় রাখবো। যে বললাম ম্যাক্সিমাম লোকই ভালো, বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই ভালো। এই চ্যালেঞ্জগুলো স্যার সামলানোর জন্য মানে এই যে আপনি বলছেন যে কাস্টমসের মাল আটকে গেল, একেবারে তখন ঘুম হ্যাঁ। যাওয়া বন্ধ, সব খাওয়া দাওয়া বন্ধ, যারা নতুন, যারা এই বিষয়গুলো আসলে ডিল করবে, এই ইস্যুগুলো, তাদেরকে কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত? তাদের হচ্ছে প্রথমে হচ্ছে ওই যে নলেজ, মানে যারা অলরেডি চাকরি শুরু করেছে অথবা ফ্রেশার, বিশেষ করে যারা চাকরি শুরু করেছে তাদেরকে আমি বলবো, আমার জীবনে অনেক খারাপ অর্জন থাকতে পারে, বাট ভালো কিছু জিনিস যেটা আমি ফিল করছি যে আমার মনে হয় ওই যে অফিস টাইম কয়টায়, 5টা থেকে 6টা, কমপ্লায়েন্স, এসব আধ্যাত্মিক চিন্তা না করে কাজ যত বেশি করা যাবে, অফিস টাইম ঘড়ির দিকে না তাকায় নিজের চেহারার দিকে তাকানো, যে আমি কতটুকু শিখতে পারলাম আজকের দিনে, কালকের থেকে নতুন কোনো শব্দ, কোনো ট্রাম শিখতে পারলাম কিনা। এটা তো আসলে মহাসমুদ্র না। কাস্টমসের কিছু এসএস কোড আপনাকে জানতে হবে, কিছু রুলস জানতে হবে, সিনিয়রদের সাথে নেটওয়ার্কিং করতে হবে, নেটওয়ার্কিংটা কয়েকজনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোনো বিপদে বললে যে ভাইয়া আমার এরকম এরকম কি করলে ভালো হয়, আপনি যদি অ্যাপ্রোচটা করতে পারেন, যত ব্যস্ততা থাকুক, আমরাও তো অনেকজনকে রিপ্লাই দিই, আমাদেরকেও তো অনেক সিনিয়ররা রিপ্লাই দিয়েছে, এখনো দেয়। সো ওই সম্পর্কটুকু তৈরি করতে হবে। আর ওই পড়া, অনেক বই পাওয়া যায়, এসআর গুলো পাওয়া যায়, কিনাও লাগে না, অনলাইনে বসে বসে কাস্টমসের ওয়েবসাইটে ঢুকলে, এনবিআর ওয়েবসাইটে এসআর গুলো পাওয়া যায়। নতুন এসআর কয়টা 3-4টা বের হয়েছে, খুব ভালোভাবে কয়েকবার পড়লে খুব ইজি। এইচএস কোডটা কি, কেন হয়, ব্যাপক। বাট এই মানে প্র্যাকটিসে থাকা, শেখার মধ্যে থাকা, তখন হবে কি বিপদে পড়ার আগেই, মানে ওই ডায়াবেটিস হওয়ার আগেই যদি আপনি ঠিক করে সচেতন থাকতে পারেন, তখন আর সেই দিকে যাওয়া নাও লাগতে পারে। দারুণ। অর্থাৎ সবসময় একটু আপডেট থাকা এবং নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। আমার জীবনে তো আমার মানে এত টাইপের, ইভেন আমি যখন 9-10-এ পড়ি, ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছি, ওরাও আমার বন্ধু। আমার বাড়িতে অনেক সময় বলতো ওরা তোর বন্ধু হয় কি করে, কারণ আমি ছোটবেলা থেকেই ওই বড়দের সাথে মেশার একটা অভ্যাস হয়ে গেছে, যে আরেকটু মানে মনে হচ্ছে যে লেভেলটা যাচ্ছে না, তাই একটু আপ করার জন্য, একটু আপ করার জন্য। কিন্তু শিখার কথা বলছিলেন, এখন একটা জিনিস জানতে ইচ্ছে করে, নিজে এক জীবনে অনেক কিছু শিখেছেন, আরেক জীবনে এসে শিখাচ্ছেন, এবং সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গার আইবিএ ডিপার্টমেন্টে আপনি গেস্ট স্পিকার হিসেবে আছেন। এখানে একদমই তরুণদেরকে শেখাচ্ছেন, যারা ভবিষ্যতে একদিন আপনার মতো একজন মানুষ হবে। এই জিনিসটা আসলে কেমন অনুভূতি দেয়? এখানে একটা কথা বলতে হচ্ছে, ওই যে শিখাচ্ছি মানে শিখছি, শিখছি মানে শিখাচ্ছি। আইবিএতে যারা স্টুডেন্ট পায় সেখানে, ওরা কোথাও জিএম হিসেবে অলরেডি আছে, একদম যে তরুণ ওরকম না, কেউ সিনিয়র ম্যানেজার জিএম হিসেবে আছে। ইভেন একবারে আমি একজন সিইও কে পাইলাম, আমি তো চিন্তা করলাম ওনাকে শেখাবো নাকি শিখবো আমি। সো লাকিলি এরকম অনেক মানে কর্পোরেটের মানে উদীয়মান যদি আমরা বলি, এবং কাউকে বলি যে আপনারা কি উদীয়মান বলা ঠিক হবে না, আপনি অলরেডি প্রস্ফুটিত। এখানে অনেকগুলো এরকম ট্যালেন্ট লোকজন পাওয়া যায়, তাদের সাথে যখন কথা বলি অনেক কিছু শেখা যায়। আর খুব স্বাভাবিকভাবে আমি যখন তাদের সামনে যাচ্ছি, আমাকে অনেক রেডি হয়ে যেতে হয়। সো অফিস শেষ করে আমাকে ওই আপডেট থাকা, যে কথাটা আমি সত্যিকার অর্থে নিজেকে প্রত্যেক দিনই চেষ্টা করি যে আজকে বিজনেসের বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সার্কুলার আসলো কিনা, তাহলে ডিটেলসে কি আসলো। আমি আবার লিঙ্কডইনে একটা পোস্ট করে দিলাম যে আজকে এটা আসলো, এই কেন দিলাম, আমার নেটওয়ার্কের লোকজনও জানলো। দুইটা হলো, আমার নেটওয়ার্কিং হলো, আমার ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করা হলো, কেউ না কেউ এখান থেকে জানলো, শিখলো, অনেকে জানেও না আজকে একটা সার্কুলার হলো, আর আমি জানাই দিলাম সেই সার্কুলার থেকে কি কি আসলো। ইভেন এই যেখানে যেখানে আমি আইবিএতে বা যেখানে পড়াচ্ছি তাদেরকেও বলি যে আমার ওখানে দেখলে কি হচ্ছে, আমি যতটুকু আপডেট অ্যাটলিস্ট কিছু একটা থাকার চেষ্টা করে, তাদেরকেও বলি যে সেম জিনিসটা করতে। সো আইবিএতে ওই জিনিসটা মানে শেখানো হচ্ছে আমার জন্য ভালো হয়েছে, এখন বাধ্য হয়ে শিখতে হচ্ছে। স্যার এই মডারেট লেভেলের চাপটাই আসলে আমাদেরকে শেখায়, ঠিক না স্যার? স্যার আপনার একটা অর্জন রয়েছে শ্রীলঙ্কায়, গ্লোবাল লিডার পুরস্কার, আপনার কর্মক্ষেত্রের কাজের স্বীকৃতি শুরু, সেই সম্পর্কে একটু শুনি। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা একটা বড়
অর্জন আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন, আমার দেশের জন্য। এটা ওখানে কমার্শিয়াল ব্যাংকিং এর উপরে আমি পেয়েছিলাম, এটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে ডোরিন গ্রুপের হিসেবে আমি সেখানে গিয়েছি। আর শিক্ষা এডুকেশনেও সম্ভবত ডক্টর প্রফেসর জহির সাহেব, উনি কানাডিয়ান ইউনিভার্সিটির ডিন হিসেবে আছেন। আর বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে বোধহয় বাংলাদেশে প্রাইম ব্যাংক বোধহয় পেয়েছিল, প্রাইম ব্যাংক পেয়েছে। রাইট। আর বিভিন্ন বেস্ট সিও ছিল বোধহয় শ্রীলঙ্কার, পাকিস্তানেরও কি জানি ছিল, ভুটানে ছিল, মানে এরকম সেখান ইয়ে করে থেকে খুব ভালো লাগছিল বাংলাদেশের এখানে। এটা একজন আমার মানুষও ছিল। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফার্স্ট অভিজ্ঞতা এটা। আপনার কোন ক্যাটাগরি ছিল স্যার? আমার ছিল গ্লোবাল লিডার কমার্শিয়াল ব্যাংকিং কমার্শিয়াল এন্ড ব্যাংকিং, কাস্টমস। কাস্টমস। বাহ, চমৎকার। দারুণ। স্যার আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে বোধহয়, এটা এলাহি কনসালটেন্সি। এলাহি consultancy। এটা কি আপনি আপনার কাজের পাশাপাশি করছেন? কাজের বা পাশাপাশি কি করছি। কি আসলে কনসালটেন্সি সেবা দিয়ে থাকছেন? আচ্ছা, সেবা কি কি দিচ্ছি তার আগে কেন দিচ্ছি এটা একটু বলে নেই। নিঃসন্দেহে। সেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি, আমি যখন 5 জনের টিমে লিড দিতাম, যখন 50 জনের টিমে লিড দিয়েছি, সবসময় চেষ্টা করতাম তারা যেন এক একজন এলাহি হয় অথবা এলাহিকে ছাড়িয়ে যায়। সো আমি যতটুকু শিখছি, যতটা কষ্ট করে, তারা যেন তার চেয়ে বেশি শিখতে পারে, তার চেয়ে কম কষ্ট করে। তো এটা থেকেই চিন্তা করে আমি যেহেতু 23 বছরের মতো একই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার একটুখানি নলেজ হয়েছে, সেটাকে মানুষজনের মধ্যে ইয়ে করার জন্য, তরুণদের মধ্যে উদীয়মান যারা করছে তাদেরকে শেখানোর জন্য ট্রেনিংটা আমি করাচ্ছি এলাহি কনসালটেন্সি থেকে। সেটা হচ্ছে ওই যে আমাদের ফিল্ডেরই কমার্শিয়াল ব্যাংকিং, কাস্টমস, এই বিষয়গুলোর উপরে আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড। তো একটা পর্যায়ে মনে হলো আমি আমার টিমের ছেলেদের মেয়েদেরকে শেখাচ্ছি, বা তরুণ বা যারা এরকম ফ্রেশার বা অলরেডি যারা এজিএম জিএম হতে চায়, জিএম আছে, ডিরেক্টর হতে চায় তাদেরকে, তাইলে যারা এন্টারপ্রেনার হতে চায় তাদের কি হবে? বাহ, আমার মনে হলো যে না, আরেকটু এলআই কনসালটেন্সি থেকে আরেকটু মানে একটু এক্সটার্ন লেভেলে চিন্তা করা যায় কিনা। তো সেখান থেকেই কনসালটেন্সিটার আইডিয়াটা আসা, যে ট্রেনিং এবং কনসালটেন্সি দুইটাই পাশাপাশি করছি, যেন যারা এন্টারপ্রেনার, যে বিজনেস শুরু করতে চায়, যিনি বিজনেস অলরেডি আছেন, যিনি বিজনেসে প্রবলেম ফেস করছেন ব্যাংকিং এ বা কাস্টমসে বা কোথাও, বা ওনার টিম নিয়ে, মানে এই আরএমজি অথবা নট অনলি আরএমজি, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে কোনো কিছু নিয়ে যে সমস্যা ফেস করছে, আমরা উই আর রেডি টু সাপোর্ট। মানে উনি মনে করবে যে এলআই কনসালটেন্সি ওনার পাশে আছে। এটা আমার মেইন যেই জব, তার পাশাপাশি একটা এটাকেও যে একটা ইবাদত মনে করে করা, নট নেসেসারি যেখান থেকে টাকা আসতে হবে, এসে আমি সংসার চালাইতে হবে, নট নেসেসারি। আলহামদুলিল্লাহ, মানে নিজের অভিজ্ঞতাটাকে বাকি শেয়ার করা। সবাইকে আমি যেটা শিখেছি একটু কন্ট্রিবিউট করা। ইন্ডাস্ট্রি থেকে গত 23 বছর আলহামদুলিল্লাহ সম্মান, টাকা পয়সা সবই তো পাইলাম। এই যে এটা কিনলাম, ইন্ডাস্ট্রি টাকা দিয়ে একদম। সো চমৎকার। ইন্ডাস্ট্রিকে কিছু ফেরত দেওয়া, আল্লাহ কতক্ষণ হায়াত রাখছে আল্লাহ তাআলা জানে, যতক্ষণ রাখছে চেষ্টা করব ইন্ডাস্ট্রিকে যদি কিছু ফেরত দেওয়া যায়। সেখান থেকে এলআই কনসালটেন্সিটার শুরু করা, ট্রেনিং এবং কনসালটেন্সিটা। বাহ, এবং আপনি বলছিলেন যে এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন চ্যালেঞ্জগুলো আপনি সলভ করার চেষ্টা করেন বা পরামর্শ দিয়ে থাকেন। বাংলাদেশের প্রেক্ষিতে আসলে এক্সপোর্ট ইম্পোর্টের চ্যালেঞ্জগুলো আসলে কি? আপনি শুরু করেছেন অনেক আগে, 23 বছরের একটা জার্নি। কি ধরনের চ্যালেঞ্জ দেখেন, বা কতটা কমেছে, কতটা সহজ হয়েছে? না, এখন ওই যে অ্যাগেন লট অফ চ্যালেঞ্জ, আবার লট অফ সলিউশন এখানে আছে, দুইটাই রয়েছে। এখন হচ্ছে ওই যে আপনি কি যদি ভালোভাবে জিনিসটাকে আয়ত্ত করে ফেলা যায়, প্রবলেম হওয়ার আগে যদি আপনি বুঝা যায় তখন প্রবলেমটা কম। আমরা জিনটেক্স একটা বাইরের কাজ করেছি আমি আসার আগে আমার এই কোম্পানিতে, $1 মিলিয়ন শিপমেন্ট করে দিয়েছি, আমরা মাল পাঠিয়ে দিয়েছি, কিন্তু পেমেন্ট আসতেছে না। আমি এখানে জয়েন করলাম, এসে প্রথম সপ্তাহেই তো এসে টিমকে বললাম যে আমি এক সপ্তাহ কোনো কাজ করব না, শুধু কার কি অভিযোগ, কার কি প্রবলেম আছে, শুধু এটাই শুনবো। অনেক সময় আছে না, নতুন করে আমরা এক জায়গায় জয়েন করলে বলি যে এটা আগের, এটা আমি জানি না। আমি এসে বললাম আমি আজকে আসছি, মানে কত 42 বছরের কি আছে নিয়ে আসো, এই এক সপ্তাহ শুধু শুনবো, তারপরে কাজ করবো। তো আবিষ্কার করতে গিয়ে দেখলাম জিনটেক্স নামে একটা বায়ার আমাদের থেকে মাল নিয়ে গেছে $1 মিলিয়ন, কিন্তু পেমেন্ট দিচ্ছে না। আচ্ছা, তো গবেষণা করলাম, দেখলাম ওই যে এলসি নেওয়ার সময় অর্ডারটা যখন কনফার্ম করলো, ব্যাক টু ব্যাক করলো, শিপমেন্ট করলো, এক্সপোর্ট করলো, তার আগেই তাদের বুঝাতে প্রবলেম ছিল। ওটা হচ্ছে আরওজি, একটা টার্ম ছিল, অর্থাৎ মাল তার ওয়্যার হাউসে পৌঁছানোর পরে টাকা, 30 দিন পরে টাকা দিবে। আচ্ছা, আমার কি টাকা পড়ছে, আমি এখান থেকে ওই বাইরের বাসায় দিয়ে তারপরে টাকা নেব। তো এরকম কিছু টেকনিক্যাল ক্লজ আছে, যেটা আগ থেকে যদি বুঝতে পারি তখন এই চ্যালেঞ্জ হবে না। এখন 1 কোটি টাকা
$1 মিলিয়ন মানে 12 কোটি টাকা। 12 কোটি টাকা তো আমরা পাচ্ছি না। পরে আমি এসে ইমিডিয়েট এটা নিয়ে যে ডকুমেন্টস গুলো নিয়ে ওই যে ইউএসএ তে গেলাম, কেস টেস্ট করে ওটা একটা প্রসেস আমরা হয়তো নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। বাহ, আচ্ছা। দারুণ, দারুণ। মানে এটাই ওটা আসলে still অভিজ্ঞতা। processing? এই স্টিল প্রসেসিং। আমরা বলে এই লাস্ট গত মাসে গেলাম, মিটিং করে আসলাম লয়ার সহ, এটা খুব সহসা হয়তো একটা রায় চলে আসবে। আমরা হয়তো টাকাটা আশা করছি খুব দ্রুত একটা পজিটিভ আমরা পেয়ে আসলে যাবো সেই ইনশাআল্লাহ। পজিটিভ চমৎকার, আশাই রাখতে চাই। কি বলো আমরা একেবারেই কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। চমৎকার সব কাজ, এগুলোই আসলে আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের মতো মানুষরা আছেন বলেই। স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার, বিশেষ করে আপনার কাজের সেক্টরে নিয়ে যদি কারা নতুন কেউ যদি কাজ করতে চায়। আমি দর্শকদেরকে শুভেচ্ছা জানাই আমাদেরকে এতক্ষণ শোনার জন্য, সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে তরুণদেরকে নিয়ে দুই একটা কথা বলি। যারা তরুণ আছেন, ওই যে আমাকে কেউ চাকরি দেয় নাই, কেউ আমার জন্য কিছু করে নাই, কেউ কারোর জন্য কিছু করে না, আমার জন্য কেউ কিছু করে নাই, নিজের জন্য করেন। আর সবসময় চিন্তা করেন যে আমি কার জন্য কি করেছি। সুতরাং সবসময় পজিটিভ থাকা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেক সময় আমরা সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত না নেওয়াটাও একটা ভুল সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেন, ভালো মন্দ হবে এই জীবনের। সিদ্ধান্ত নিলে আল্লাহর নাম নিয়ে ভরসা করেন, সব পজিটিভ থাকা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের উপর আস্থা রাখা। দিন শেষে নিজেকে প্রস্তুত করা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। বাহ, চমৎকার কিছু অসংখ্য পরামর্শ ধন্যবাদ, স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক চমৎকার আড্ডা হলো। ধন্যবাদ মাছরাঙ্গা টিভিকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার সুযোগ করে ধন্যবাদ দেওয়ার স্যার। জন্য।